রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথা নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ গতকালকেরই ব্লগ। আজকের ভিডিওটা খুব একটা বেশি পুরনো না। তার কারণটা কি বলো তো, মানে যে বিয়েবাড়ি ছিল তার রিসেপশনের ব্লগগুলো যে আমি ফোনের মধ্যে নেব না, একদমই ফোনে স্পেস নেই। যথারীতি গতকাল ভিডিও শ্যুট করেছি, তো সেটা যদি শেয়ার না করি, এই ভিডিও ক্লিপগুলো যদি ফোন থেকে ডিলিট না করি না, ওই ভিডিওগুলো আমি ফোনে নিতে পারছি না। তো আশা করছি ওই ভিডিওটা আমি তোমাদের সাথে আগামীকালকেই শেয়ার করব। তো অনেকটা এডিট হয়েছে আর বেশ খানিকটা বাকি আছে, মানে কালকের মধ্যে শেষ হয়ে যাবে। তো কালকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সকালবেলা উঠে আগে জানলা দরজাগুলো খুলে দাঁত টাত মেজে নিচে চলে এসেছি। এসে আগে ড্রাই ফ্রুটস আর ওই মৌরি ভেজানোর জল, তো ওই দুটো খেয়েই আমার দিনটা শুরু করেছি। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে এই যে চুনো মাছের তরকারি। তো চুনো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সেই ফাঁকে ওইদিকে হচ্ছে ফুলকপি কেটেছি, আর টমেটোটা এখনও কাটা বাকি আছে, আর এখানে একটুখানি আলু কেটে নিচ্ছি। তো আজকে না মাছগুলো মানে ভেজেই করবো, একবারে সব কিছু মাখিয়ে করবো না। কারণটা কি বলো তো, আজকে না বেগুনটা নেই বাড়িতে, তো বেগুন বাদেই আজকে রান্না হচ্ছে। তো আর অনেকে বলেছিলে যে এই চুনো মাছ ভাজার সময় হচ্ছে কড়ার সাথে লেগে যায়, তো তাদেরকে বলবো তেলটা একটু বেশি দেবে, তাহলে আর সমস্যা হবে না। তো ওদিকে দুটো গ্যাসে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। এখন করব হচ্ছে ডিম সেদ্ধ। তো রান্নাঘরের কাজগুলোকে আরও চটজলদি আর সহজ করতে এই এগ বয়লারটা ভীষণ হেল্প করে। কারণ দেখতেই তো পাচ্ছ দুটো গ্যাসই আমার জোড়া, তোর সকালবেলা যা তাড়াহুড়ো থাকে, তো ডিম সেদ্ধ করতে গেলে আবার একটা গ্যাস নামানো, কোথা থেকে কি করব, তো ভাবলাম চটজলদি এইটার মধ্যেই করে নিই। আর এটাতে বিশ্বাস করো চোখের নিমেষে হয়ে যাবে, মানে সব কিছু দিয়ে রেডি করতে না করতে খুব তাড়াতাড়ি ডিমগুলো বয়েল হয়ে যাবে। আর একদম ওভারকুক হয়ে যাওয়া বা ডিম বয়েল করতে গিয়ে অনেক সময় ফেটে যায় না, সেই সমস্ত কোনো রকম কোনো ঝক্কি ঝামেলা এতে নেই। তো ওদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়ে এদিকে মানে মাছগুলোকে একটুখানি কড়া করে ভাজছিলাম, তার মধ্যেই কিন্তু আমার ডিমগুলো সব বয়েল হয়ে গেছে। দেখো কত ভেপার হয়ে গেছে ওপরের দিকে। তো আর বেশ খানিকক্ষণ লেগেছিলো, এই মিনিট খানেক আর লেগেছিলো, তারপরেই কিন্তু ডিমগুলো বয়েল হয়ে গেছে। আর এতে না অটোমেটিক শাট আপ হয়ে যায় আর কি, ডিমগুলো বয়েল হয়ে গেলে অটোমেটিকই পাওয়ার কাট অফ হয়ে যায়। তবে তারপরে সুইচটা একটু অফ করে দিতে হয়, নাহলে পরের বার ব্যবহার করতে গেলে একটু প্রবলেম হতে পারে। তো এইখানে দেখো সমস্ত ডিমগুলোও তুলে নিয়েছি। দেখো ডিমগুলো এত সুন্দর বয়েল হয়েছে, এগুলো সেদ্ধ করার ডিম না কাঁচা ডিম বোঝার উপায় নেই, ভীষণ সুন্দরভাবে বয়েল হয়ে যায়। আর এতে না ওই তখন দেখলে না প্রথমের দিকে ডিমগুলোকে একটুখানি ফুটো করে দিয়েছিলাম উপরের দিকে নিডেলটা দিয়ে, তো যার ফলে তো ডিম ফেটে বেরিয়ে যাওয়ারও কোনো ভয় নেই, একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এত সুন্দর সেদ্ধ হয় না, ওই খোসা ছাড়াতে গেলেও অনেক সময় দেখবে ডিম ভেঙে আসে, সেই সমস্ত কোনো কিছুর ভয় নেই, ভীষণ সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হয়। তো তোমরাও যদি তোমাদের রান্নাঘরের জন্য এরকম একটা প্রোডাক্ট নিতে চাও, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো তোমরা সেখান থেকে গিয়ে একবার ইউজ করে দেখতে পারো। আর পায়েল দিদি ভাই তো এটা কিনেও ছিলে, তো তুমিও সবাইকে একটুখানি রিভিউটা দিও, মানে জিনিসটা কেমন, তাহলে সবার একটুখানি মানে কী বলবো, একটা নতুন জিনিস কিনতে গেলে যে মনে ভরসাটা দরকার সেটা পেয়ে যাবে। ভীষণ ভালো, দেখো ডিমগুলো সেদ্ধ হয়েছে আর কুসুমগুলো তো একদম মানে পারফেক্টলি বয়েল হয়েছে। এরকম করে দেখবে কাউকে খেতে দিতে বা রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওদিকে ডিমগুলো তো বয়েল হয়ে গেছে, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছিলো, মাঝখানে আমি আটাও মেখে নিয়েছি আর কি, ডিমটা সেদ্ধ করতে বসিয়ে আটা মাখছিলাম। তো সকালবেলা আমি প্রচণ্ড স্পিডে কাজ করি, তাই কখন কি করছি তোমরা ঘড়ির সাথে মেলাতে পারবা না। মানে সকালবেলা রান্নাঘরে আমি কাউকে ঢুকতেই দেবো না, যে না আমি আগে তুমি মানে তোমার কৌশিকের আগে রান্নাবান্না সব সারবো, তারপরেই অন্য কিছু। আর কৌশিক যদি সকালবেলা রান্নাঘরে ঢোকে না, খুব জানো তো ইটোকাটা করে দেয়। হয়তো সেই ধরো কোনো একটা জায়গায় আমি কিছু রেখেছি, সেই জায়গাটা এখনও মোছা হয়নি, পরে মুছছি, ও ততক্ষণে জায়গাটা ফাঁকা পেয়ে ওখানে কিছু রেখে দেবে। এই এঁটো কাটার বাজবিচার করতে করতে বাড়িতে তো এক এক সময় হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায়। মানে কি বলতো, মানে আগে যখন বিয়ে হয়নি, যখন মার কাছে থাকছিলাম, তখন মা ওরকম চেঁচাতো, সব এঁটো করে দিল, একটু এঁটো কাটার বাজবিচার করিস না। তখন আমি বুঝতাম না এঁটো জিনিসটা কি, কিসে হচ্ছে এইগুলো। এখন সেগুলো হাড়ে হাড়ে টের পাই, যার জন্যে যেই রান্নাঘরে এসে কিছু করুক না করুক বলি এঁটো করো না বাবা, বাসন কোসনগুলো আবার আমাকেই মাজতে হবে। তো ওদিকে রুটিগুলোও সব হয়ে গেছে, কৌশিক তো বেরিয়ে গেছে। আর এদিকে এখন আজকে করব হচ্ছে ডিমের ওই ঝোল মতো সয়াবিন আর আলু দিয়ে, তবে সেটা এখনই করে নেব, কারণ আজকে অন্যান্য একটা কাজ আছে, তো সেইগুলো সারতে হবে। সেটা হচ্ছে দোল পূর্ণিমায় বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল না, তো ঠাকুরটা আজকে তুলতে হবে 12টার মধ্যে।
তো ভাবলাম যে সকালবেলা যতক্ষণ রান্নাঘরেই ঢুকেছি তাহলে রান্নাবান্না একদম সেরে তারপরেই ওপরে যাব। হ্যাঁ, তাতে একটুখানি দেরি হয়ে যাবে ঠিকই, তবে প্রবলেম হবে না, সমস্ত কিছু সেরে নিতে পারবো। আসলে কি বলতো, আমরা যেরকম প্ল্যান করে রাখি না, সবসময় কিন্তু পরিস্থিতি সেই প্ল্যান অনুযায়ী চলে না, মাঝে মধ্যে একটু প্ল্যান চেঞ্জও করতে হয়। তো দেখলাম ডিম যতক্ষণ সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনও জলে ভেজানো ছিল, নরম হয়ে গেছে, তাহলে আর দেরি কিসে। আর ডিমের ঝোল করতে তো বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো ওই যে মশলাটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি, দিয়ে এই যে মশলা দিয়ে, আর যেমন ধরো বেসিক মশলাগুলো লাগে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুধু এক্সট্রার মধ্যে দিয়েছিলাম হচ্ছে বেশ খানিকটা মিট মশলা, তাহলে বেশ একটা না মাংসের ফ্লেভার চলে আসে ডিমের মধ্যেই। তো এই দিয়েই হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে, মানে সোয়াবিন আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ডিম দিয়ে বসিয়ে দিই। আর আমার এখানে কাজ নেই, এখানে এখন ডিমের ঝোল ডিমের মতো হবে, আর খানিকক্ষণ বাদে আমি অফ করব, কারণ এই মুহূর্তে না টেবিলের ওপর অনেক জিনিসপত্র ছড়ানো ছিল, অনেক বেসিনে বাসন ছিল, সেগুলোকে নামাতে হবে। তো এই সব কাজগুলো করতে করতেই সময় চলে গেছিলো। আর এই যে এখানে আমার ডিমের ঝোলও একদম রেডি হয়ে গেছে, একদম পাতলার মধ্যে রেখেছি, বেশি রিচ করিনি, কারণ আস্তে আস্তে তো গরম পড়ছে, রিচ খাওয়াটা কমাতে হবে, কারণ গরমের মধ্যে রিচ খেলে কিন্তু শরীরটা সাথ দেবে না। তো এই যে এখানে আমার ডিমের ঝোলও হয়ে গেছে রেডি। তো চলো, সকাল থেকে কিছু পারি বা না পারি, বড় একটা কাজ ছেড়ে নিয়েছি, সেটা হচ্ছে রান্নার কাজটা। তো তারপরে এই যে একটু মুসলি নিয়ে ওপরে চলে এসেছিলাম। ওপরে আসলে না, নিচ থেকে যখন এরকম এত কাজ ছেড়ে ওপরে আসি না, তখন মাছগুলোকে দেখলে না একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়। আর দেখো 4টে মাছই এখন একসাথে খেলা করছে। এই যে ওপরে চলে এসেছি, নিচে আজকে রান্না বান্নাগুলো সব কমপ্লিট করেছি। এখন ঘরের অবস্থা খুব খারাপ, এখন ঘরটা ঠিক করতে হবে, আর বাজে হচ্ছে প্রায় 10টা বাজতে 10। তো এখন এসছে, এখন জাস্ট উপরের কাজগুলো করলেই সারা হয়ে যাবে। অন্যদিন এই সময় উপরের কাজ সমস্ত শেষ হয়ে যায়, আজকে সবেমাত্র শুরু হলো। আবার সকাল থেকে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ শেষ করছি, এখনও অনেক কাজ বাকি আছে। মেনলি কী বলতো, বললাম না ঠাকুরের ওইখানে জিনিসপত্র আর কি, ঠাকুর যেটা পাতা আছে সেটাকে তুলতে হবে। তো ওটা যতক্ষণ না করতে পারছি খুব অস্বস্তি হচ্ছে, 12টার মধ্যে ওটাকে সারতে হবে। মানে বৃহস্পতিবারের পুজো একটু পরে দিলেও অসুবিধা নেই, বাট ওই ঘট সরানোটা 12টার মধ্যে আমাকে করতে হবে। তো তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হবে, প্রচুর কাজ, সারা ঘরে প্রচুর জিনিসপত্র ছেটানো বিয়েবাড়ির চক্করে ভরে। আর ওয়ার্ড্রপ তো মানে ঢাকা আছে বলে কিছু বোঝা যাচ্ছে না, ওয়ার্ড্রপটা খুললে দেখবে এমনি আগোছালো না, কিন্তু এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস এদিক, এইরকম হয়ে গেছে। তো সেটাকেও ঠিক করতে হবে। তো চলো কাজ শুরু করে দিই। সংসারে সব কিছু যত্নের পাশাপাশি কিন্তু নিজের দিকেও একটুখানি কেয়ার করতে হয়, তাই ভাবলাম সংসারের কাজে কোমর বেঁধে লাগার আগে নিজের স্কিন কেয়ারটা করে নিই, কারণ এটা করতে বলি না বেশিক্ষণ লাগে না, মিনিট 5-7 লাগে। তবে এইটুকু যদি না করা হয় নিজের কাছে নিজেরই যেন কেমন একটা খারাপ লাগে, কারণ দেখবে যদি স্কিন কেয়ার প্রপার না করা হয়, স্কিনটা ড্রাই হয়ে যাবে, মুখে পিম্পল হয়ে যাবে। তো এইসব মানে সারাদিনের শেষে যখন আয়নায় নিজেকে দেখবো, তখন যদি এরকম দেখতে লাগে, সেটা একদমই ভালো লাগবে না। তখন মনে হবে যেন সবার ওপরেই বিরক্তি, কারণ নিজেরই তো নিজেকে পছন্দ হচ্ছে না। তো সেই জন্যে স্কিন কেয়ারটা আগে করে নিয়ে তারপরে এই যে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো এইবার এক এক করে সব শুরু করে দিতে হবে। আর আস্তে আস্তে তো গরম পড়ছে, এরপরে তো বেলার দিকে বেশি কাজ করাও যাবে না, যদিও আজকে অনেকটাই লেটে ওপরের ঘরের কাজ শুরু করেছি। একে বৃহস্পতিবার, ভাবো তো সকালবেলা থেকে এখনও ওপরের কোনো কাজ হয়নি। তবে ওই যে রান্নাটা হয়ে গেছে, এইটাই রক্ষে, এখন শুধু ঘন্টাখানেকে ওপরের কাজগুলো সব সারলেই হয়ে যাবে। দেখলে বিছানার নিচে কত জামা কাপড়, এই বিয়েবাড়ির চক্করে, তারপরে হোলি, এই সব মিলিয়ে না এত জামা কাপড় বেরিয়ে গেছে, সব তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ারও করা হয় না। মানে কত যে জামা কাপড় কাচা আর গোছানো চলছে, সমস্ত কিছু আবার কেচে কেচে মানে ঢোকাতে হবে। আর জামা কাপড় না কেচে সাধারণত আমি ওয়ার্ড্রপে ঢোকাই না, একমাত্র ধরো ভালো শাড়িগুলো ছাড়া, কারণ সেগুলো বারবার কাচলে তো নষ্ট হয়ে যাবে। তো সেগুলো ছাড়া আমি সচরাচর ওয়ার্ড্রপে মানে না কেচে কোনো জিনিসই ঢোকাই না। তো সেই জন্যে অনেক জিনিসপত্র বাইরে ছিল, তো সেগুলোকে এই যে সব কেচে কেচে এক এক করে হচ্ছে ঢোকানোর পালা। আর জানো তো, মার কাছ থেকে এই নরম দেখে শাড়িগুলো নিয়ে এসেছিলাম, এগুলো পরে জানো তো এইবার নিজের ওপর একটু বিশ্বাস আসছে না, এইবার আমি শাড়ি পরাটা শিখে যাব। কারণ আস্তে আস্তে না অনেকটাই আর কি পেরে উঠছি, আগে তো কুচি করতে পারতাম না, এখন কুচিটা খুব পেরে গেছি, তবে কাউকে একটুখানি নিচের দিকটা ধরে দিতে হবে। আর একটা জিনিস এখনও অবধি আমি পেরে উঠছি না, সেটা হচ্ছে আঁচলের প্লিট করাগুলো। কি বলো তো, প্লিট করতে পারছি, কিন্তু বেশ সব কিছু না সমান সমান হচ্ছে না, হয় একটা খুব বড় হয়ে যাচ্ছে, না হলে একটা খুব ছোট। এইবার আমি খুলে যেই ঠিক করতে যাচ্ছি, পুরো প্লিটগুলো সব এলোমেলো হয়ে গেল। তো
তো যার জন্য এখন হাতে আঁচল নিয়েই কাজ চালাচ্ছি, আস্তে আস্তে সেটাও শিখে যাব। এইবার একটু নিজের প্রতি না বিশ্বাস আসছে। আসলে কি বলো তো, সব কাজে না একটু মানে কি বলবো, অনেক সময় না ভয় পেলে হয় না, নিজের ওপর একটু বিশ্বাস রাখতে হয়, না আমি পারবো। হ্যাঁ জানি প্রথম দুবার বিশ্বাস রাখার পর কাজটা হবে না, তারপরে আবার মনোবলটা ভেঙে যায়, কিন্তু তারপরেও যদি ধৈর্য ধরে থাকা যায় না, সেই সমস্ত কাজগুলো দেখবে খুব ভালোভাবে হয়। আর আমার তো দেখো মোটামুটি সবই পারি, শুধুমাত্র এই শাড়িটাকেই আমি কিচ্ছু পারি না। তবে এইবার বিয়েবাড়িতে যে শাড়িগুলো পরেছিলাম, তো তোমরা অনেকেই বলেছো শাড়িগুলো খুব সুন্দর পরা হয়েছে। থ্যাংক ইউ গো, ওইটুকু কমেন্ট করে না আমার মনের জোর তোমরা অনেকটা বাড়িয়ে দিয়েছো। আর চৈতালি জিজ্ঞেস করছিলে না আমার এই ভিডিওর মধ্যে এই স্ক্রিনের ওপর যে প্রোডাক্ট ট্যাগগুলো দেখা যায় সেগুলো প্রমোশন কিনা, না গো ওগুলো প্রমোশন না। চ্যানেলে একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবার থাকলে, তারপরে ধরো মনিটাইজেশনটা যদি অন হয়ে যায় না, ওইগুলো ইউটিউব থেকেই অপশান দেয়, মানে ওইখানে তুমি প্রোডাক্ট ট্যাগ করতে পারবে, যাতে যারা আমার ভিউয়ার্স আছে তাদের যাতে প্রোডাক্ট খুঁজে পেতে আর কি সমস্যা না হয়। তো সেগুলো কোনোটাই প্রমোশন প্রোডাক্ট থাকে না, কারণ এত প্রমোশন তো প্রত্যেক দিন করা যায় না। তো আমি যখন যেটা ইউজ করি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তো চলো এবার কিছু কমেন্ট পড়ি, অনেক বকবক হয়েছে। তো আমার গত ভিডিওতে সুমনা দিদিভাই লিখেছো, এক কথায় অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরের সাজসজ্জা, চোখ ফেরানো দায়। বিশ্বাস করো দিদিভাই, আমারও সেইটাই লাগছিল। আমি তো আগের দিন সন্ধেবেলা জামা পরাতে ওই জন্যই বসেছি, আমি জানতাম ঠাকুরকে এই পোশাকটা পরানোর পর আমি নিজেই চোখ ফেরাতে পারবো না, যার জন্য পুজোর দিনকে সব কিছু না করে আগের দিন সন্ধেবেলার থেকেই সব কিছু শুরু করে দিয়েছিলাম। আর দিদিভাই লিখেছে যে কাকিমার থেকে খুব সুন্দর করে ঠাকুর পুজো শিখেছো তুমি। হ্যাঁ হয়তো শিখেছি, কিন্তু কি বলো তো, শ্বশুরবাড়িতে না এগুলোর কিছুই ভ্যালু থাকে না। শ্বশুরবাড়িতে তুমি যতই করো যাই করো তুমি কিছুই জানো না। এইটা কি বলো তো, এই জিনিসগুলো আগে খারাপ লাগতো, তবে এখন সেগুলো গা সওয়া হয়ে গেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই, শর্মিষ্ঠা সুলেখা ব্লগ থেকে দিদিভাই, আর মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই, আর লোপামুদ্রা দি লিখেছো আমার মাকেও দেখালাম, মাও বলল লক্ষ্মী মেয়ে তুমি, রাধা মাধবকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গো, বিশ্বাস করো এই যে সাজিয়েছি তোমরা এত প্রশংসা করেছো, মানে ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে মানে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না এখনও অবধি। এখনও ধরো ঠাকুরকে ওই জামা কাপড়গুলো পরানো হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, তাও যেন ঠাকুরের সামনে গিয়ে বসলে না আমি পুজো করা বন্ধ করে না হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। আর যে কী মুশকিল, আমার দেখা কেন শেষ হয় না, এতটাই সুন্দর লাগছিল। আর স্পেশালি হলুদের সাথে না ওই নীল বর্ডারটা দিয়ে জামাটা এত খুলেছিল। আর এইবারে তো জামার প্যাটার্নটাও অন্য পেয়েছিলাম, তো ঠিক করেছি আবার যখন জন্মাষ্টমীর সময় ঠাকুরের নতুন পোশাক আনবো, তখন না ওই দোকানে গিয়ে আগে থেকে বলে আসবো যে আমাকে এই প্যাটার্ন এনে দিতে, এত পছন্দ হয়েছে। তো আর গত ভিডিওতে ঈশিতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই লিখেছো এত সুন্দর করে পুজো করেছো যে আমি চোখ সরাতে পারছি না। আসলে কি বলো তো, সকলে তোমরা এত প্রশংসা করেছো, আর কি বলো তো তোমরাও আমার মধ্যে একটুখানি ভালো খোঁজার চেষ্টা করো, ওই জন্যই হয়তো এতটা প্রশংসা করো। আর বিশ্বাস করো এই প্রশংসাগুলো না আমাকে পরবর্তীকালে কাজের প্রতি না আরও অনেকটা এনার্জি দেয়। তো এইদিকে ঘরটাও তো বললাম না অনেক আগোছালো হয়ে রয়েছে, তো সবার আগে যেগুলো বাইরের দিকে অংশগুলো রয়েছে না সেগুলোকেই আগে ঠিকঠাক করতে শুরু করেছি। আজকে বৃহস্পতিবার, মানে ডাস্টিং করতে নেই, কিন্তু কি বলো তো কিছু কিছু জায়গাতে না মানে ধুলোগুলো না পুরো চোখে দেখা যাচ্ছে। যেমন দেখো এই সেন্টার টেবিলটার ওপর দেখো, যেই না ম্যাটটা তুলবো দেখো পুরো একদম রাউন্ড শেপ হয়ে গেছে, এগুলো দেখে কি থাকা যায়? তো যতটুকু না করলে নয় সেইটুকুই আজকে করেছি, ভালো করে ডিপ ক্লিনিং অন্যদিন করবো, কারণ যতই হোক আজকে তো বৃহস্পতিবার। তো আর আমার গত ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছো তোমার রাধা মাধবকে অসাধারণ লাগছে, কোথাও কোনো কমতি নেই, তোমাদের ওখানে কত সুন্দর হোলি খেলার উৎসব হয়, আমাদের এখানে কলকাতাতে বাড়ির বাইরেই বেরোতে ভয় লাগে। হ্যাঁ আমাদের মতো ওই পাড়ার ওই কজনা দেখতে পাচ্ছ, ওই কজনাই, বাইরের লোক যে এসে রং টং মাখাচ্ছে সেসব না, ওই মানে পাড়ার যে কজন আমরা মহিলারা আছি ওরাই, আমরা নিজেরাই নিজেদেরকে রং দিয়েছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সম্পিতা পাল আইডি থেকে দিদিভাই, নিশা ঘোষ দিদিভাই, আর না কেউ কোনো একজন দিদিভাই আমায় কমেন্ট করেছিল যে এই ঠাকুরের পোশাকগুলো আমি কোথার থেকে নেই, মানে কে কমেন্টটা করেছে এখনও অবধি আমি না মানে দেখতে পাইনি, তবে আমি আগে রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। তো ঠাকুরের যে পোশাকগুলো দেখো না সমস্তটাই হচ্ছে মানে রানাঘাট থেকেই কেনা।
তো তুমি যদি নিতে চাও তাহলে একটুখানি আমার সাথে যোগাযোগ রাখো, আবার আমি যখন বাজারে বা কোথাও যখন যাব তাহলে ওই কাকুর থেকে নাম্বারটা নিয়ে তাহলে তোমাকে দিয়ে দিতে পারবো। আর এ ব্যাপারে তুমি আমাকে ইউটিউবে মেসেজ করো না, আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, কারণ ইউটিউবের এত মেসেজের মধ্যে না পার্টিকুলার কোনো মেসেজকে মানে আইডেন্টিফাই করা ভীষণ কষ্টকর। তো তুমি মেসেঞ্জারে মেসেজ করো, তাহলে আমি ওই কাকুর নাম্বার দিয়ে দেবো, মনে হয় তারা অনলাইন ডেলিভারি করে, সেটা তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। ভীষণ সুন্দর সুন্দর পোশাক বলো, জুয়েলারি বলো, সমস্ত কিছু পাওয়া যায়। মানে কিছু কিছু জিনিস এমন থাকে মানে দেখে চোখ ফেরানো দেয়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল একজন দিদিভাই কমেন্ট করেছো যে আচ্ছা আমি কখনো বৈষ্ণোদেবী গেছি কিনা। হ্যাঁ গো, বৈষ্ণোদেবী গেছি। আসলে মা মারা যাওয়ার আগে অনেক ঘুরতাম, মারা যাওয়ার পর তো বাড়ি চলে এসেছি, তারপরে কৌশিকও এখানে চলে এসছে, আর সেরকম ছুটি ছাটা পাইনি। কারণ যখন গুজরাটে থাকতাম না তখন এদিক ওদিক করে না অনেক কৌশিক ছুটি ম্যানেজ করতে পারতো, তখন বেশ লং ট্যুরগুলো ভালো হতো। অলরেডি দেখো আমার চ্যানেলে মনে হয় বৈষ্ণোদেবীর ভিডিও তুমি পেয়েও যাবে, ওই যেগুলো মানে মোস্ট পপুলার ভিডিও আছে না সেইগুলোতে গিয়ে সার্চ করে পেয়ে যাবে। আর এদিকে তো ছাদে এসেছিলাম, এই দেখো দেখেছো কাগজ ফুল গাছের নিচে যে পিটুনিয়া গাছটা একা একাই হয়েছিল, তাতে একটা ফুল হয়েছিল সেটা শুকিয়ে গেছে, এটা 2 নাম্বার ফুল, 3 নাম্বারের কুড়ি রয়েছে। নিজে থেকে কোনো গাছ হলে না সেই গাছে যদি ফুল হয় ভীষণ ভালো লাগে। আর দেখো আমি কি বলবো, আমি ফুল দেখতে বলবো না পাতাগুলো দেখতে বলবো, সব কিছু এত ফ্রেশ লাগছিল। আর এই গাছটা দেখো মার কাছ থেকে এনেছি, এর নামটা আমার ঠিক জানা নেই, তবে পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে। আর এটা হচ্ছে জোয়ান গাছ, দেখো দেখে মনে হচ্ছে না পুরো ঘরে রাখার গাছ, কিন্তু না গো ওটা বাইরে রাখার গাছ। আর এদিকে দেখো গরম পড়তে না পড়তে জুঁই ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে তো আজকে একটা ওই কালারের জবা ফুটেছে, একটা লাল জবা ফুটেছে, প্লাস ওইদিকে যে লক্ষ্মী জবা গাছটা আছে না তাতেও দেখছি আজকে 2টো ফুল ফুটেছে। আর আকন্দ গাছের কথা কি বলবো, এত এত ফুল ফুটছে। আজকে বৃহস্পতিবার, নিজের গাছ থেকে এত ফুল তুলে পুজো দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো আর একটা গাছ হয়েছে, এটা পিটুনিয়া গাছ না আগাছ আমি বুঝতে পারছি না, আপাতত রেখে দিয়েছি, একটু বড় হোক তখন দেখবো। তো ছাদের কাজ ছেড়ে এই যে নিচে চলে এসেছি, মোটামুটি জানো তো সব জামা কাপড়ই হাওয়া খাওয়ানো হয়ে গেছে, শুধুমাত্র এই যে আমার বেনারসিটা বাকি আছে, তো সেটাকে একটুখানি জানলায় দিয়ে দিলাম। এখন 2 দিন মতো এরকম থাকবে, তারপরে আবার ওয়ার্ড্রপে তুলে দেবো। তো কাজ তো আর সেরকম কিছু নেই, শুধু ঘরটা মুছে স্নান করে পুজো করতে যেতে পারলেই হলো। আর মৌমিতা দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরের দীক্ষিত কে, তো অনুকূল ঠাকুরের দীক্ষিত হচ্ছে শাশুড়ি মা ছিলেন, তো উনি তো আর নেই, তো আমাদেরও ভবিষ্যতে দীক্ষা নিতে হবে, না হলে ঠাকুরের অন্নভোগ দিতে পারবো না। তো সেই জন্য আর ঠাকুর কিছু করিনি, যেমন আছে বাড়িতে সেবা হচ্ছে সেরকমই সেবা হয়। তো আর কমেন্ট করেছিল হচ্ছে প্রাপ্তি দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে জাম্মানা। তো জামানা লিখেছে যে দিদি রিসেপশনের ব্লগ দিলে না। হ্যাঁ গো দেবো, কালকেই দেবো, আজকে আর দেরি হবে না, কালকের মধ্যেই দিয়ে দেবো। তো নিচে এসে এই যে এখানে আমার কি বলবো ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর টুকটাক কিছু বাসন ছিল যেগুলো হচ্ছে দিদিকে দিয়ে মাজাই না, তো সেগুলো আমি মেজে নিয়েছি। আর এখানে না একটুখানি অল্প করে ডালও করে নিয়েছি। তো তারপর রান্নাবান্না সব সেরে মানে বাসনকোসন যা নামানোর ছিল নামিয়ে দেখো রান্নাঘরও একদম ক্লিন করে নিয়েছি। তারপর স্নান টান সেরে এই যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো সকাল থেকে স্টেপ বাই স্টেপ এরকম কাজ করতে করতে কখন যে 12টা বেজে গেছে আমি টেরও পাইনি, এক টানে আজকে কাজ করে গেছি, যেহেতু একটা ছিল যে 12টার আগে এটা করতে হবে। তো 12টা বাজে যেন 2-3 মিনিট মতো বাকি ছিল, স্নান করে দৌড়ে দৌড়ে নিচে তারপরে ছাদে গেছি, ফুল তুলেছি অনেক। তো দাঁড়াও ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। তো আর গত ভিডিওতে বৈশালী দিদিভাই লিখেছে দারুণ সুন্দর লাগছে রাধা মাধব আর গোপালকে, আর গোপুসোনার রঙের বালতিটা দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ গো আমারও দোকানে গিয়ে এত পছন্দ হয়েছিল আমি না নিয়ে আর থাকতে পারিনি। আর কমেন্ট করেছিল যে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মৌসুমি বেরা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই একদিন তোমার শাড়ি কালেকশান দেখিও প্লিজ। ঠিক আছে, তাহলে কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব শীঘ্রই সেটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করেছিল হচ্ছে সুলতা দাস দিদিভাই, রিকা ব্যানার্জি আইডি থেকে দিদিভাই, তুমি দিদিভাই অনেক দিন পর আমার কমেন্ট করলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমার ভিডিও আর দেখো না, তবে তুমি যে মনে রেখেছো শুনে খুব ভালো লাগলো। তো ওইখানে যে নারায়ণ ঠাকুরের ঘরটট পাতা ছিল সেগুলো সমস্ত তুলে সব জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এই যে রাধা মাধবের একটু চোখ মুখটা মুছিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক দিন তো আর ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করানো সম্ভব না, কারণ অনেক সময়ের ব্যাপার, সংসারের মধ্যে সব কিছু সামলে যতটা আমি পারি ততটাই আমি ঠাকুরের জন্য করার চেষ্টা করি, তাতে ঠাকুর যেরকম রেখেছে সেরকমই আছি। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রেয়সী দিদিভাই,
আর কমেন্ট করেছিল স্বদেশ সরকার আইডি থেকে শুভ্রা দিদিভাই, শম্পা দিদিভাই, অরূপ সরকার আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল তৃষ্ণা পাত্র দিদিভাই, পিয়া। আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছে যে তুমি কি ধূপকাঠি ঠাকুরের কাছেই জ্বালাও, একটু বলবে। হ্যাঁ, ধূপকাঠি তো ঠাকুরের কাছেই দিতে হয়, আমি না এটা ঠিক বুঝতে পারলাম না গো। আর কমেন্ট করেছিল সুরভিদি। তো সুরভিদি লিখেছে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু যখন তুমি ঠাকুরকে সাজিয়ে ক্লিপটা আছে সেটাতে আমি পাশ করে ঠাকুরকে দেখছিলাম, কি বলবো এত সুন্দর লাগছে। ঠিক আছে গো, তোমাকে তাহলে আমি পার্সোনালি কিছু ছবি পাঠিয়ে দেবো, তুমি দেখো, এত সুন্দর লাগছে না, মানে ওই ফটোগুলো খুললে আমি নিজেই চোখ সরাতে পারি না। আর তোমরাও এত প্রশংসা করছো, মনে হচ্ছে সব কিছু দিয়ে আমার করা সার্থক। আর সেদিনকে মনে হয় রাধা মাধবেরও ওই রকমই জানো তো সাজার ইচ্ছা ছিল, কারণ আমি তো প্রথমে পাগড়ি পরিয়েছিলাম, তারপর মাকে দেখানোর পর মা বললো পাগড়ি পরাস না, পাগড়ি নিজের থেকে বানা, দেখতে বেশি সুন্দর লাগবে। তো তারপরেই ওই দেখো মাধবের মাথার পাগড়িটা খুলে এইভাবে কি যে উত্তরীয়টা ছিল সেটাকে ওইভাবে বেঁধে দিয়েছি। মানে সেদিনকে একটু একটু করে, তবে জানো তো এই যে রং খেলার জন্য যে জুয়েলারি দেখতে পাচ্ছ, যে জামা কাপড়, এগুলোর জন্য প্রায় অনেকবার আমাকে দোকানে ঘুরতে হয়েছে। কারণ কি বলো তো, মন মতো জিনিস পেতে গেলে একটুখানি সময় লাগে। তো সব শেষে যে ঠাকুরকে দেখে আমার যে চোখ জুড়িয়ে যাচ্ছে, এটাতেই বলতে পারো মনের শান্তি, প্রাণের শান্তি। মনে হচ্ছে যেন ঠাকুর নিজে থেকেই নিজের মতো করে আমাকে দিয়ে সাজিয়ে নিয়েছে। আর এদিকে বললাম না আজকে অনেক ফুল ফুটেছিল, দেখো মহাদেবকেও কি সুন্দর করে সাজানো গেছে। প্রত্যেক দিন এত এত ফুল ফুটছে, তাও তো এখনও বৃষ্টি হয়নি। বৃষ্টির জল গাছে পড়লে আশা করছি ফুলের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। তবে জানো তো গাছটাকে একটা বড় টবে দিতে হবে, কারণ একটা ছোট্ট টবে 3খানা গাছ বেশি দিন তো ভালো থাকবে না। তো দেখছি আবার কবে মাটি টব সব জোগাড় করা যায়, তারপর আস্তে আস্তে সব কিছু করব। তো এইদিকে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই সবশেষে পাঁচালি পড়তেও প্রায় আমার মিনিট 15 লাগে। তো সব কিছু সারতে সারতে ওই 12:30, মানে 12:30 না, মানে ওই 12টা নাগাদ থেকে শুরু করেছিলাম, মোটামুটি 2টো বেজে গেছিলো, ঘন্টা 2 লেগে গেছিলো। কারণ ঠাকুরের কাজ আমি আস্তে আস্তে করতেই পছন্দ করি, তাড়াহুড়ো করলেই না আমার ভুল হয়ে যায়, হাত থেকে জিনিস পড়ে যায়, যেগুলো একদমই ভালো না। তো আজকেও কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সকলকে। তো আজকের ভিডিওটা তো দেখছো অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য ভেবেছিলাম ইভিনিংয়ে কিছু শ্যুট টুট করবো, একটু ওয়ার্ড্রপটা গোছানোর আছে। তো পুরোটা তো এখন গোছাবো না, একটু একটু করে করতে হবে, কারণ অনেক জামা কাপড় আছে। তো এখন যেটুকু করার সেটুকু করে নেই, আর কি গোছাচ্ছি না গোছাচ্ছি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। অনেক জামা কাপড় তোলার রয়েছে। তো এখন মোটামুটি সব, মানে এখন এই সন্ধে টন্ধে দিলাম, তারপরে কাজটার সাথে সাথেই 6:45 মতো বাজে। এখন তো সন্ধে দেরি করে হয়, আগে তো শীতকালে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো 6:45 বাজে, এখন একটুখানি একটু ফোন টোন ঘাটাঘাটি হবে, এরোর সাথে একটু কথা বলা হবে, তার মাঝখানে ওয়ার্ড্রপে গোছানো হবে, এইসবই টুকটাক চলবে, তার মাঝখানে এডিটিং চলবে। অলরেডি জানো তো এই কদিন ধরে বিয়েবাড়ি, হোলি, দোল, পুজো সব কিছু দিয়ে না সেরকমভাবে রেস্ট হয়নি। এই দুপুরের পর থেকে না এই দুটো সাইড কেমন ব্যথা ব্যথা করছে। তো দেখি, ব্যথাকে পাত্তা দিলে হবে না, কাজগুলোকে আগে সারতে হবে। তো এই কাজগুলো এখন আমি সেরে নিই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই টাটা।